আসছে ২৪ থেকে ২৭ এপ্রিল বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের ২৪তম আন্তর্জাতিক কংগ্রেস ও সেমিনার। আপনাদের জানিয়ে রাখি, এখানে ১৫০০ ডেলিগেট বা মেডিসিন বিশেষজ্ঞ যেভাবে বলি না কেন তারা যুক্ত হবেন এবং বিদেশের অসংখ্য গুরুত্বপূর্ণ দেশ থেকে যারা স্পিকার হিসেবে আসবেন তারাও এটিতে যোগ দিবেন, কথা বলবেন। এই নানা বিষয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের আরোগ্য নিকেতনের আজকের বিষয় দিয়েছি বিএসএমকন 2025 আধুনিক স্বাস্থ্যসেবায় বাংলাদেশ। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আমাদের সঙ্গে আছেন ডাক্তার মোহাম্মদ জাকারিয়া আল আজিজ, সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। একই সঙ্গে সোসাইটির যেটি পরিচয়, সদস্য সচিব, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন। সঙ্গে আরও যুক্ত হচ্ছেন ডাক্তার মোহাম্মদ শাহাবুল হুদা চৌধুরী, সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। একই সঙ্গে সায়েন্টিফিক সেক্রেটারি, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি একেবারে শুরুতেই ডাক্তার মোহাম্মদ জাকারিয়া আপনার কাছে জানতে চাই যে কনফারেন্সের আগেও আসলে জানতে চাই যে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের একটু পরিচয় জানতে চাই। আমাদের প্রফেশনাল বডি একটা বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন, আপনি জানেন, মানে মেডিসিন বিশেষজ্ঞদের একটা প্রাণের সংগঠন বলতে পারেন। আমরা তো সারা বছর বিভিন্ন চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকি। বছরে একটা দিন বা 4টা দিন এটা একটা উপভোগের বিষয় হয়ে আসলে আমরা খুব যখন ট্রেনিং ছিলাম, এখন তার দায়িত্বে আসছি, আসলে খুব উপভোগ অপেক্ষা থাকতাম যে একটা বছর পর আমরা রেজিস্ট্রেশন করব, সবাই যাব, একত্র হব। এবং স্পেশালি প্রি কনফারেন্স যে বিষয়টা থাকে আমাদের ওয়ার্কশপ তো এডুকেশনের একটা পার্ট হিসেবে কাজ করে, কিন্তু আমাদের প্রি কনফারেন্স একটা অনুষ্ঠান থাকে যেখানে আমাদের সবাই প্রাণ খুলে সবাই আলাপ করি, আমরা সুখ দুঃখ সবার আলোচনাগুলো আসে। এটা খুব উপভোগ্য একটা বিষয়, শুধু একাডেমিক পারপাস না, এখানে আমরা সারা বছর বিষয়ে একত্র মিলিত হয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এখানে হতে পারে আপনার একাডেমিক বিষয়, হতে পারে আমাদের সাংগঠনিক বিষয়, বিভিন্ন বিষয় নিয়ে আমরা এখানে মতামত দিই এবং করি। এবং প্রোগ্রাম শেষে আমাদের টেজিমও হয় এই মানে আমাদের সোসাইটিকে নিয়ে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ডাক্তার শাহাবুল, আপনার কাছে জানতে চাই যে সব থেকে পুরনো সংগঠনই তো আসলে হবে, যতগুলো সংগঠন তো অনেক পরে অনেকগুলো তৈরি হয়েছে। আমরা শুনে থাকি প্রায় 46টা বা 50-এর ওপরে সংগঠন হয়ে গেছে। কতজন সদস্য আপনাদের আছে এবং সদস্য হবার রিকোয়ারমেন্টগুলো আসলে কি কি? সোসাইটি মেডিসিন একটি পুরনো সংগঠন। গত 24 বছর আগে ওই সময়ের কিছু তরুণ এবং উইথ সাম ভিশন তারা এই সোসাইটি অফ মেডিসিনটা তৈরি করে। অলমোস্ট বলতে পারেন যে এটা বাংলাদেশের যারা স্পেশালিস্ট আছেন তাদের এটা প্রথম সংগঠন, এবং প্রত্যেকটা সাব স্পেশালিটিতে আজকে যারা দিকপাল তারা সবাই এই সোসাইটি অফ মেডিসিন তৈরি করার জন্য কাজ করেছিলেন। তারপর সময়ের প্রয়োজনে বিভিন্ন সাবজেক্ট তৈরি হয়, আস্তে আস্তে বিভিন্ন সোসাইটি তৈরি হয়। কিন্তু বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন গত 24 বছর ধরে বাংলাদেশের মেডিসিন স্পেশালিস্টদের একটা প্রাণীর সংগঠন হিসেবে কাজ করছে। এই সংগঠনটা প্রথমে যখন শুরু হয় তখন তো আস্তে আস্তে 100-200 ছিল, এখন আস্তে আস্তে এটা এমন অবস্থা হয়েছে মহিরুহ তার তৈরি হয়েছে, এবং এখানে এখন পর্যন্ত প্রায় 1250 জন লাইফ মেম্বার আছে। এবং শুধু লাইফ মেম্বার না, আমাদের সোসাইটি অফ মেডিসিন আসলে বাংলাদেশের আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, মেডিকেল এডুকেশনের ক্ষেত্রে একটা বিরাট বৈপ্লবিক ভূমিকা পালন করে। তাই সোসাইটি অফ মেডিসিনের লাইফ মেম্বার ছাড়াও যে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট এবং পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টরাও ওতপ্রোতভাবে সোসাইটি অফ মেডিসিনের সাথে জড়িত। এবং সেই জন্যই আমরা আমাদের যে সোসাইটির যে কনফারেন্সটা 4 দিন ব্যাপী করি, এখানে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টের জন্য বিভিন্ন রকম স্লট থাকে। একাডেমিক অ্যাক্টিভিটিতে, বিভিন্ন রকম রিসার্চ অ্যাক্টিভিটিতে তাদের অনেক কার্যক্রম আমরা আমাদের সোসাইটির এই কনফারেন্সের মাধ্যমে আমরা প্রেজেন্ট করি। দেখা যাচ্ছে যে আমরা প্রথম 4 দিনের যে প্রোগ্রামটা করি, সেই 4 দিনের প্রোগ্রামে প্রথম দিকে আমরা কিছু ওয়ার্কশপ করি। এই ওয়ার্কশপগুলো সাধারণত করা হয় যারা আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট আছে তাদের একিউট মেডিসিন, একিউট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করা, কিছু প্রসিডিউর আছে যেগুলো আপনার রুগীরা চেম্বারে, প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারগুলোতে পেতে পারে। এর জন্য মানে স্পেশালাইজড এরিয়াতে আসার দরকার নেই। তাহলে রুগীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সোসাইটি অফ মেডিসিনের এই সদস্যদের এই স্কিল, এই নলেজগুলা খুবই কার্যকর। আপনাকে ধন্যবাদ। ডাক্তার জাকারিয়া, আমি জানতে চাই যে যদিও এখন সুপার স্পেশালিটির কারণে মানুষের একেবারে এমবিবিএস পড়ার সময় থেকে আগ্রহ থাকে যে আমি একেবারে স্পেসিফিক এরিয়াতে চলে যাব, কিন্তু মেডিসিনের বিষয়টি
প্রত্যেকটা চিকিৎসকের জন্য জানা কত বেশি জরুরি, এবং এই জায়গাতে কি আসলে আগে যেভাবে মানুষ জানতো সেই জায়গায় কি গ্যাপ হচ্ছে, নাকি এই জানার ব্যাপারে কারো আসলে কোনো পিছুটান নেই? এটা আপনি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা আসলে দেখেন, আমাদের বেসিক সাবজেক্ট মেডিসিন, সার্জারি, গাইনি, একটা জিনিস খেয়াল করবেন, আমাদের দেশে মানে প্রপার এটা সিস্টেম যেটা রুল করে না। আমার রেফারেল সিস্টেম ডেভেলপ করা খুবই দরকার। আমাদের দেশে যে ভুল ডায়াগনোসিসগুলো যেগুলো হয় ম্যাক্সিমাম, এবং অন্যান্য দেশে বেসিক ডিগ্রি মেডিসিন থাকতে হবে, দেন তারা সাব স্পেশালিস্ট, সুপার স্পেশালিস্টে কাজ করবে। এটা খুব দরকার। এটা না হলে যেটা হয় মেডিসিন, এটি কি এখন আছে, বলবৎ আছে বাংলাদেশে? আমাদের একটু সমস্যা আছে। এমডিগুলো, ওরা এমডি যে কোর্সগুলো আছে, ইন্টারনাল মেডিসিন কোর্স আছে, আবার এমডি হেপাটোলজি বা গ্যাস্ট্রোন্টারোলজি আছে। এখন ইন্টারনাল মেডিসিনে আপনি যদি টোটাল যে কোর্সটা করবে এবং শুধু হেপাটোলজি বা একটা আমি স্পেসিফিক অন্য একটা ব্রাঞ্চে যদি কেউ করে, তাকে আমার যেটা ধারণা যে ইন্টারনাল মেডিসিন করে ব্রাঞ্চে যাওয়া উচিত, অথবা এফসিপিএস মেডিসিন করে তাকে ব্রাঞ্চে যাওয়া উচিত। এটা হলো আমার, এটা এই আসলে এটা হলো হয় কি, মেডিসিনের অগাধ নলেজটা তখন থাকে, এবং মানে আমাদের যে অন্তত সব রোগগুলোকে টাচ করে যেতে পারে বা চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে সহজ হয় আর কি। এইটাই হওয়া উচিত আমি মনে করি। কারণ আমাদের প্রথম রোগীরা আসে কোথায়? আমাদের কাছে মেডিসিনে আসে। তারপর আমরা রেফারেল সিস্টেম না থাকাতে রোগীরা বিভিন্ন জায়গায় যায় এবং ভুল ডায়াগনোসিসের একটা সম্ভাবনা থাকে। ঠিক আছে, স্পেসিফিক আরেকটা বিষয় আমি জানতে চাই যে এই যে অন্যান্য সাবজেক্টগুলোতে যাওয়ার যে মানুষের আগ্রহ বেড়েছে, এটি তো অবশ্যই রোগের কারণে, বাস্তবতার কারণে, কিন্তু মেডিসিনে থাকার প্রবণতাও আসলে কেমন, মানে আপনারা ভালো বলতে পারেন। এখন এইটা অনেকগুলো ফ্যাক্টর কাজ করে আসলে। ধরেন সাব স্পেশালিস্ট কাজ করার স্কোপ আছে, কিন্তু যেটা আমি বলতেছিলাম বারবার যে একটা রেফারেল সিস্টেম থাকা অবশ্যই উচিত। এখন একটা পেশেন্ট কখন আমি রেফার করব এবং সাব স্পেশালিস্টকে আমি করতে চাচ্ছি না, ওনারা কোন কাজগুলো করবেন। এখন ধরেন আমি একটা হাইপার টেনশনের পেশেন্ট, সে তো চাই আমি একজন কার্ডিওলজিস্ট দেখাবো, একটা মাথা ব্যথা হলে সে মনে করে আমি নিউরোলজিস্ট দেখাবো, বাট এটা এই ধারণাটা রং। কারণ মাথা ব্যথার অনেক কারণ আছে, শুধু মাথা ব্যথা নিউরোলজিক্যাল কারণ নয়। এবং সেখানে যদি সরাসরি একজন ডাক্তার বা রোগীরা চায় কি বড় বড় ডাক্তার দেখাবেন, রেফার সিস্টেম না হতে মেডিসিন থেকে রেফার হয়ে যাওয়াতে ভুল ডায়াগনোসিসের একটা বিশাল সম্ভাবনা থেকেই যায়। এবং কোথায় যাবে সেটি রোগী আগে ঠিক না করে আপনারা ঠিক করে দিলে সবথেকে বেশি আপনি ভালো হয়। অন্যান্য দেশগুলো দেখেন, রোগী ফার্স্ট ইন্টার্নিস্ট দেখবেন। ইন্টার্নিস্ট মিন আমাদের দেশে আমি যদি ইন্টার্নিস্ট বলি মনে করবে যে খুব উনি ইন্টার্নি টাইপের ডাক্তার হতে পারেন। এটা হলো আমাদের সমাজের একটা ধারণা। অথচ ইন্টার্নিস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট মেডিকেল ট্রিটমেন্টের। ইন্টার্নিস্ট ডিসাইড করবে, মানে সে ডিসিশন নেবে কার কাছে রেফার করবে। সে যখন প্রপার রেফারেড করবে, চিকিৎসার মান যেমন বাড়বে, গুণগত মান বাড়বে। এবং এইটা নিয়ে অলরেডি কাজ হচ্ছে আমাদের মিনিস্ট্রিতে, যে রেফারেল সিস্টেম নিয়ে অলরেডি একটা কাজ হচ্ছে। বলে কিছু সেন্টার তৈরির পরিকল্পনা করা হচ্ছে আর কি, মানে যেন জিপি প্র্যাকটিসটা যেন বাংলাদেশে আসলে বাড়ে, যেটি এতদিন পর্যন্ত আসলে চালু করা যায়নি। ডাক্তার শাহাবুল, আমি জানতে চাই যে উনি যেটি বলছিলেন যে আমরা যেমন রোগীরা যেমন বুঝে ফেলে যে কে কার কাছে আসলে যাবে, তারপরেও ইন্টারনাল মেডিসিন বা মেডিসিনের আন্ডারে কোন রোগগুলোকে আসলে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে রোগীদের ক্ষেত্রে যদি একটু বলেন, বা আপনারা মেডিসিনের আন্ডারে কোন চিকিৎসাগুলো দিয়ে যাচ্ছেন বা দেয়াটা আপনাদেরই আসলে উচিত। আচ্ছা, কথা হলো যে আমরা সোসাইটি অফ মেডিসিনের মেডিসিন স্পেশালিস্টদের মোটো হলো কি কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার। কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার মানে হলো কি অল হেলথ কেয়ার ইন হোল পজিশন। আমরা যদি একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসে, আমাদের বলে আসবে না যে আমি এই রোগের সমস্যা। সবচেয়ে বড় কথা যে আমাদের দেশটা চিন্তা করতে হবে, আমাদের দেশটা কিন্তু রিসোর্স লিমিটেড দেশ। আমাদের কাছে অত বেশি মানে প্রযুক্তি বলেন, তারপর অর্থনৈতিক যোগ্যতা বলেন, সেগুলো কিন্তু তেমন নেই। তাই আমাদেরকে পেশেন্টদেরকে কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ারের একটা আমব্রেলার ভিতরে নিয়ে আসতে হবে। যদি সেখানে নিয়ে আসতে পারে, আপনি মনে রাখবেন যে 95% পেশেন্ট কিন্তু ক্যান বি ম্যানেজড আন্ডার দ্য আমব্রেলা অফ মেডিসিন। এখানে তারপরে কিছু পেশেন্টের কমপ্লিকেশন ডেভেলপ করে, এই সমস্ত কাজের জন্য সুপার স্পেশালাইজের প্রয়োজন হয়, এবং সুপার স্পেশালাইজের প্রয়োজন হয় বলেই ওনাদেরকে এই পেশেন্টের এই লোডটা কিন্তু ওভাবে দেওয়া যাবে না। কারণ হলো কি, এর ফলে কিন্তু পেশেন্টরা কিন্তু যেসব পেশেন্টের স্পেশাল ট্রিটমেন্ট দরকার, স্পেশাল অ্যাটেনশন দরকার, সেই স্পেশাল অ্যাটেনশনটা কিন্তু হারিয়ে যেতে পারে। তাই সুতরাং আমাদের কথা হচ্ছে আপনার একটা সিকোয়েন্সিয়াল মুভমেন্ট থাকতে হবে পেশেন্টের। পেশেন্ট যদি প্রয়োজন হয় সে তার স্পেশালিস্টের কাছে যাবে, এবং এই স্পেশালিস্ট ঠিক করে দিবে, মেডিসিন স্পেশালিস্ট ঠিক করে দিবে যে আপনার কোন সুপার স্পেশালিস্টের কাছে গেলে বা সাব স্পেশালিটিতে গেলে তার প্রয়োজনীয় চিকিৎসাটা হবে।
এক। 2 নম্বর হলো কি আমরা তাহলে সোসাইটি অফ মেডিসিনের যে মেডিসিন স্পেশালিস্টরা আমরা কি করতে পারি। আপনি যেটা বললেন যে আমাদের আসলে ফিল্ড লেভেলে যে স্বাস্থ্যসেবাটা দেওয়া দরকার, আমরা মনে করি মেডিসিন স্পেশালিস্টরা সেই স্বাস্থ্যসেবাটা দিতে পারবে। সরকারের যে স্ট্রাকচারটা আছে বর্তমানে, যে প্রাইমারি হেলথ কেয়ার, তারপর ডিস্ট্রিক্ট লেভেল এবং মেডিকেল কলেজগুলোতে ফার্স্ট রেসপন্ডার কিন্তু একজন মেডিসিন স্পেশালিস্ট করবে। এবং বাংলাদেশে যদি কোনো এপিডেমিকও হয়, বাংলাদেশে কোনো এন্ডেমিকও হয়, সেই কোভিডই বলেন বা মাঙ্কিপক্সই বলেন অথবা হিউম্যান শুরুটাই হয় মেটানিউমো আপনাদের হাত ভাইরাস ধরে ধরে আর কি। রেসপন্স করতে হবে আমাদেরকে। তাই ইমার্জেন্সিতে আমরা ম্যানেজ করব, ক্রনিক ডিজিজ আমরা ম্যানেজ করব। আমি একটু অ্যাড করি এখানে। আসলে দেখেন ইন্টারনাল মেডিসিনের ইম্পর্টেন্সটা কি, যেটা বললেন আপনি, ইট ইজ দ্য ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট, যেটা কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার বলছেন উনি, ঠিক আছে। তাহলে এটা বিষয় হলো ইন্টারনিস্ট কারা, এই জিনিসটা আসলে আমাদের দেশে কারো নলেজই নাই। আমি আপনাকে ধরি, আপনার ধরেন স্ট্রোক করেছে, আপনার ডায়াবেটিস আছে, আপনার ইসকেমিক হার্ট ডিজিজ আছে, রেনাল ফেলিওর আছে, আপনি কি একই দিনে 5 জন স্পেশালিস্ট দেখাতে পারবেন? সম্ভব। হু উইল ডিল দিস পেশেন্ট? ইভেন্টটা কে ডিল করবে? অবশ্যই একজন ইন্টার্নিস্ট ডিল করে। উনি যদি মনে করেন এই মেডিসিন বিশেষজ্ঞ যে হ্যাঁ আমার এখন একজন নেফ্রোলজিস্টের মতামত লাগবে, আমার একজন নিউরোলজিস্টের মতামত লাগবে, মানে সেন্টারে মেডিসিন স্পেশালিস্ট থাকবেন আর কি। অফকোর্স অবশ্যই উনি ডিসিশন নিয়ে রেফার করবেন, রেফার করে ইন্টারভেনশনগুলো করবেন সাব স্পেশালিটি। কিন্তু দুঃখজনক বিষয় আমাদের দেশে, যেটা আপনি বলতেছিলেন, মানুষ চাচ্ছে আমি ওই স্পেশালিটি থেকে শুরু হয় আর কি। রাইট, এটা কিন্তু উল্টা হচ্ছে আসলে। এবং এখানে আমাদের এটা খুব ইমপ্রুভ করা উচিত আমাদের। এটা না করে আমরা স্বাস্থ্যসেবা বা মান যেটা উন্নত করতে চাচ্ছেন, যেটা বলেন বুল ডায়াগনোসিস হচ্ছে, এখানে একটা ম্যাসিভ কারণ, এটা প্রধান ইম্পর্টেন্ট কারণও এখানে কাজ করে। এই জন্য আমি মনে করি যে ইন্টিগ্রেটেড ট্রিটমেন্ট যেটা বা কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার, যেটা ইন্টার্নিস্টরা অথবা মেডিসিন বিশেষজ্ঞরা দেয়। এখন আপনি দেখবেন মেডিসিন বিশেষজ্ঞ না লেগে ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ রাখে সবাই, এটা লিখতে যাচ্ছে। কারণ আমি জানি না, আপনি যেহেতু প্রসঙ্গ, আমি যেটা আপনাকে ব্যাখ্যা করলাম যে ইন্টারনাল মেডিসিনটা কি, এই যে আমি বললাম যে 5টা রোগ নিয়ে আসছে, 5টা সিস্টেম ইনভলভ করেছে, একই দিনে 5 জন বিশেষজ্ঞ দেখানো সম্ভব না। এই রোগীটাই যে ম্যানেজমেন্ট করছে, দিস ইজ দ্য ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট, কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার সার্ভিস। সো এইটা পেতে গেলে আমাদের মেডিসিনকে আগে ধারণ করতে হবে, দেন সাব স্পেশালিস্ট ধারণ করবে মেডিসিন থেকে। আমি কাকে দেখাবো বা কাকে দেখানোর প্রয়োজন। আপনাকে ধন্যবাদ। আমি কনফারেন্সের আলোচনায় যাওয়ার আগে বাংলাদেশের মেডিকেল এডুকেশনের ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা একটু জানতে চাই। ধন্যবাদ। আসলে আমাদের মেডিকেল এডুকেশনের 2টা পার্ট। একটা হলো আন্ডার গ্র্যাজুয়েট, যারা এমবিবিএস আমাদের গ্র্যাজুয়েশন যারা করছে, এবং এমবিবিএস এর পরেও কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট একটা চ্যাপ্টার আছে, যেটা আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এবং বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান সার্জনস সেটা কন্ট্রোল করেন, যেমন হলো কি বিভিন্ন এমডি, এফসিপিএস ডিগ্রিগুলো। এবং এই প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন তথা মেডিসিন স্পেশালিস্টদের যারা মেডিকেল এডুকেশন ব্যাকগ্রাউন্ডে আছেন, বিভিন্ন মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং ইভেন কি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার সহ তারা প্রত্যেকে ওতপ্রোতভাবে জড়িত। 3rd ইয়ার থেকে শুরু হয় তাদের জার্নি, 3rd ইয়ার, 4th ইয়ার, 5th ইয়ার, এবং পরবর্তীতে ইন্টার্নশিপ। প্রত্যেকটা জায়গায় মেডিসিন স্পেশালিস্টদের সাথে থেকে ওতপ্রোতভাবে থেকে তারা কিন্তু চিকিৎসা শিক্ষাটা নিচ্ছে এবং চিকিৎসার বিভিন্ন প্রশিক্ষণগুলো নিচ্ছে। তাই আমি মনে করি যে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন স্বাস্থ্যসেবায় যেরকম আপনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, বাংলাদেশের মেডিকেল এডুকেশনও এই সোসাইটি অফ মেডিসিন একটা প্রাণ ভোমরা, সোজা কথা একটা সেন্টার হিসেবে কাজ করছে। এই জায়গাতে আমার যেটি প্রশ্ন আপনার কাছে, যে আপনি জানবেন যে বিগত সময়ে বাংলাদেশ এমবিবিএস ডিগ্রি হচ্ছে অ্যাক্রিডিটেশন হারিয়েছে ইন্টারন্যাশনালি। সেই সময়ের যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন যে আমরা অল্প সময়ের মধ্যে সমস্যা সমাধান করব, তারপরে তো পট পরিবর্তনের ঘটনা। এবং এটি নিয়ে এই ডামাডোল বা এই পট পরিবর্তনের মধ্যে দিয়ে এই যে এত বড় একটা লস বা ক্ষতি আমাদের হয়ে গেল আমাদের স্টুডেন্টদের, বা হচ্ছে বাংলাদেশে যারা পড়তে আসছিল বিভিন্ন দেশ থেকে, তাদের রেশিওটা কিন্তু অনেকটা কমে গেছে। এবং এমনও আমরা শুনেছি যে নতুন করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে থেকে এখন প্রায় 26টি মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার ব্যাপারেও এক ধরনের চিন্তা চলছে আর কি। এই সামগ্রিক অবস্থায় বাংলাদেশের ওই অ্যাক্রিডিটেশনটা ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্রে আপনাদের অবশ্যই ভূমিকা আছে। এই ব্যাপারে আপনাদের চিন্তা কি বা বাস্তবতা কতদূর, অগ্রগতি কি আছে যদি একটু জানেন। আসলে অ্যাক্রিডিটেশন যেটা হচ্ছে, এটা আসলে একটা ক্রনোলজি। আমরা যখন প্রথমে পড়ালেখা করেছিলাম তখন ব্রিটিশ মেডিকেল থেকে আমরা একটা জিএমসি একটা অ্যাক্রিডিটেশন নেওয়া হতো, সেটাও এক ধরনের অ্যাক্রিডিটেশন ছিল। এবং সেই অ্যাক্রিডিটেশনের
ব্যাকগ্রাউন্ডে আমরা কিন্তু আমাদের এডুকেশনাল অ্যাক্টিভিটিগুলো চালিয়েছি। খুব রিসেন্টলি এটা ওরা দেখা গেলো যে ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল সোসাইটি থেকে ওরা যেটা করলো যে সেটা গ্লোবাল অ্যাক্রিডিটেশন লাগবে, এবং গ্লোবাল অ্যাক্রিডিটেশনের জন্য মোটামুটি কাজটা তখন থেকে শুরু হয়েছিল। আসলে অ্যাক্রিডিটেশনটা হারানোর কথা না, অ্যাক্রিডিটেশনটা আসলে কখনো পাওয়া যায়নি, অ্যাক্রিডিটেশনের সামনে পাওয়া যাবে। এবং সেই অ্যাক্রিডিটেশনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি বর্তমান সরকার এবং বর্তমান মেডিকেল এডুকেশনে যারা আমাদের কাজ করছেন তারা মোটামুটি প্রস্তুতি নিয়ে নিয়েছেন। খুব তাড়াতাড়ি এই অ্যাক্রিডিটেশনের ব্যাপারে কার্যক্রম হচ্ছে, এবং আমি আশা করি যে আমাদের যে প্রস্তুতি আমরা ইনশাআল্লাহ অ্যাক্রিডিটেশন পেয়ে যাব। আপনি একটু যোগ করতে আমি চান? একটু অ্যাড করি আসলে আপনি যেটা বলেছেন এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। দেখেন আমরা আগে যেমন বিভিন্ন মেডিকেল কলেজে পাশ করলে বাইরে চলে যেতে পারতাম, যেটা জিএমসি একটি ছিল, যেটা দেখেন আমাদের মিডল ইস্টে আমাদের অ্যাক্সেস ছিল ওপেন অ্যাক্সেস, আমরা পাশ করে চলে যেতে পারতাম, সেটা আমরা যেতে পারি না। এর চেয়ে দুঃখজনক কিছু নাই। এত পাশ করেছে, এ প্লাসের অভাব নাই, মেডিকেলে অনার্সের অভাব নাই, কিন্তু ওরা এই অনার্স মার্কস দিয়ে এই যে অ্যাক্রিডিটেশনের বিষয়টা ওনারা কেড়ে নিয়েছেন অ্যাকচুয়ালি, যেটা আমরা বুঝতেও পারি নাই। বিগত হেলথ মিনিস্টার যে কাজটা করেছেন এই বিষয়ে আমি যেটা মূলত তো 137টি মেডিকেল কলেজও এত রাতারাতি হয়ে যাওয়া, আপনি একটা হিসাব আছে দেখেন, 16 পর্যন্ত ছিল 53টা মেডিকেল কলেজ, 16 থেকে আপনার 10 থেকে 2023 মানে এই সরকার যাওয়ার আগে 137টা মেডিকেল কলেজ হয়েছে। আপনি না আছে শিক্ষা ব্যবস্থা, না আছে শিক্ষক, না আছে বেসিক সাবজেক্ট, আপনি কি তৈরি করবেন? 2010 সালে এই সরকারকে বর্তমান অ্যাক্রিডিটেশন কমিটির যে রেজিস্ট্রার হুমায়ুন কবির তালুকদার স্যার, উনি রেজিস্ট্রার, উনি 2010 সালে এই সরকারকে আমেরিকা থেকে ঘুরে এসে বলেছে যে আমাদের অ্যাক্রিডিটেশন থাকবে না, আপনারা কাজ করেন। এই সরকার তাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কোনো কাজ করেননি। অথচ যখন অ্যাক্রিডিটেশন লস্ট হয়েছে, এখন এই সরকার আসার পর হুমায়ুন কবির তালুকদার স্যারকে রেজিস্টার করতে হয়েছে, এবং ওই যে মানুষটা আমাদের মেডিকেল এডুকেশনে ছিলেন সে তো অনেক আগেই বলেছিলেন সরকারকে, সরকার এটা গুরুত্ব দেননি, ফলে আমাদের এই লসটা হলো। এখন স্যারকে রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, স্যার 100টা ক্রাইটেরিয়া দাঁড় করিয়েছেন। যে কথাটা আপনি বললেন যে মেডিকেল কলেজগুলা হবে কিনা, আমি ওনাকে সরাসরি কোশ্চেন করেছিলাম, স্যার আপনি যে 100টা ক্রাইটেরিয়া দাঁড় করিয়েছেন এর মধ্যে যদি কেউ ফুলফিল না করতে পারে ওই মেডিকেল কলেজ বন্ধ করবেন কিনা? স্যার তখন আমি কিছু বলেন হিসেবে দিয়েছে, যেটা আপনি প্রশ্নটা নিয়ে আসছিলেন, রাইটলি সেড যে এইসব মেডিকেল কলেজ ব্যাঙ্গের সাদার মতো মেডিকেল কলেজ হলে হবে? আমাদের কই ক্যাপাবিলিটি আছে? আমাদের যে শিক্ষক স্বল্পতা, আমরা তো যে পুরাতন মেডিকেল কলেজগুলো আছে সেখানে আমাদের শিক্ষক স্বল্পতা, এবং বেসিক যে প্যারেন্ট সাবজেক্টগুলো, এবং এটি আসলে মেডিকেল শিক্ষায় ডিগ্রি অর্জনের ক্ষেত্রে এক ধরনের অনীহা তৈরি করছে, এবং যারা অনেক সানন্দে আনন্দে পড়তে আসতো বাংলাদেশে সেটিরও একটি ভাটা পড়ছে আর কি। আমরা আলোচনায় আসবো, আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যেই। ডাক্তার শাহাবুল, আপনার কাছে আমরা আমাদের যে মূল কাজ বা মূল আলোচনা, যে কনফারেন্স নিয়ে আমরা আলোচনা করব, যে আপনাদের 24তম 68 আসলে আপনারা কীভাবে সাজিয়েছেন? বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের 24তম এই কনফারেন্সটা আমাদের আসলে একটা কি পয়েন্ট, কি অ্যাক্টিভিটি সোসাইটির, এবং এই সোসাইটির কি অ্যাক্টিভিটি আমরা 4 দিনে 24, 25, 26 এবং 27, এবং এই 24, 25, 26, 27 বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস দিয়ে আমরা সাজিয়েছি। প্রথমে হলো কি আমাদেরকে আমরা একটা প্রোগ্রামের সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি হলো যে বিশ্বের প্রথিতযশা বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী এবং বাংলাদেশের যে প্রথিতযশা চিকিৎসা বিজ্ঞানীরা আছেন তাদের বিরুদ্ধে একটা মেলবন্ধন তৈরি করা। এই মেলবন্ধনের ফলে কি হবে? আমাদের এক্সপার্টাইজটা চেঞ্জ হবে, আমাদের নলেজটা এক্সচেঞ্জ হবে। ফলে সেই জন্য আমরা দেখেছি, এবারে আমরা পাকিস্তান সোসাইটি অফ মেডিসিনের যিনি সভাপতি আছেন প্রফেসর জাভেদ আকরাম, উনি আসছেন। তারপর অস্ট্রেলিয়ান রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান্সের গভর্নর ছিলেন প্রফেসর জন কলবি আসছেন, এবং ফ্রান্স থেকে আমার একজন রিনাউন্ড এন্ডোক্রাইনোলজিস্ট প্রফেসর মিশেল ম্যারি, এবং আমাদের অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড থেকে বেশ কিছু প্রথিতযশা চিকিৎসক আমাদের প্রোগ্রামে আসছেন। এবং সবচেয়ে বড় কথা যে আমরা কিন্তু শুধুমাত্র যে টোটালি ফরেন ফ্যাকাল্টিদেরকে নিয়ে প্রোগ্রাম করছি না, এখানে ফরেন ফ্যাকাল্টির বাইরেও কিছু নন রেসিডেন্ট বাঙালি আছেন যারা কিন্তু বিশ্বে বিভিন্ন জায়গায় তাদের চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন রকম অবদান রাখছেন। তারা কিন্তু ইংল্যান্ডে আছেন, তারা অস্ট্রেলিয়াতে আছেন, যারা যুক্তরাষ্ট্রে আছেন, তারাও কিন্তু আমাদের এই সোসাইটির প্রোগ্রামে পার্টিসিপেট করছে। এবং যেটি পিএইচএ সম্মেলনের মাধ্যমে আমরা দেখলাম যে একটা মেলবন্ধন হয়েছে, বা পৃথিবীর যে প্রান্তে যারা আছেন না কেন
তাদের সাথে বাংলাদেশের এক ধরনের কানেকশন বেড়েছে। এই 24তম আসরের মাধ্যমে এটিকে আরও ডালপালা বিস্তার করবে কিনা? প্ল্যানেটারি হেলথ একাডেমির সাথে সোসাইটি অফ মেডিসিনের একটা যোগসূত্র আগেও ছিল, কিন্তু তার আগেও সোসাইটি অফ মেডিসিন নিজস্ব যোগাযোগ ব্যবস্থার মাধ্যমেই আমরা কিন্তু ওয়ার্ল্ডের বিভিন্ন সোসাইটির সাথে আমাদের কমিউনিকেশন আছে। আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ানের আমরা একটা বাংলাদেশ চ্যাপ্টার আছে। সুতরাং আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ানসের যে অ্যাক্টিভিটিসগুলো, সেগুলো কিন্তু আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে আমাদের অ্যাক্টিভিটিসগুলো রিকগনাইজ করা হয়। এসিপি আছে এবং ওয়ার্ল্ডের আরও কিছু ইন্টারনাল মেডিসিনের কিছু বডি আছে, তারাও কিন্তু আমাদেরকে রিকগনাইজ করেছে। সোজা কথা হলো যে আমাদের ইন্টারন্যাশনাল কনফারেন্সে আমরা সাধারণত চাই যে ইন্টারন্যাশনাল যে মেডিসিন স্পেশালিস্টরা আছেন, যারা প্রফেসররা আছেন, তারা যেন বাংলাদেশে আসে, এবং আমরা সেটা এবারের পরিবর্তিত পরিস্থিতি হলেও আমরা মোটামুটি ফরেন ফ্যাকাল্টি আমাদের কাছে আসছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাংলাদেশি ফ্যাকাল্টির আমাদের রিনাউন্ড ফ্যাকাল্টি যারা আছেন আমাদের বছরের বছর বাংলাদেশে, আপনি যে বললেন যে এই যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় যারা অবদান রাখছে, প্রফেসর এম এ ফয়েজ স্যার, উনি আগে এক্সটিজি ছিলেন, প্রফেসর মেডিসিন প্রফেসর এফ এম সিদ্দিকী স্যার বাংলাদেশের একজন প্রথিতযশা, একজন ডাইনামিক ফিজিশিয়ান ছিলেন। আমরা 16 বছরে ওনাকে আমরা আমাদের হাতের কাছে পাইনি। ওনাদেরকে কাজে লাগাতে গেলে সরকারের যে একটা পলিসি দরকার, সেই পলিসিটা আসলে ইমপ্লিমেন্ট করা ভেরি ডিফিকাল্ট। আমি কনফারেন্সের এই মাঝখানে আমি ডাক্তার জাকারিয়া আপনার কাছে একটু জানতে চাই যে আমরা শুনছিলাম যে সোসাইটি অফ মেডিসিনের যে এই কমিটির যে পরিবর্তন হয়েছে পট পরিবর্তনের পরে, মানে সেটি নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা আছে। আপনার কাছে একটু জানতে চাই যে মানে এটি কিভাবে নতুন করে আবার যাত্রা শুরু করলো, বা কারা নেতৃত্বে আসলো, কিভাবে আসলো যদি বলেন। এটা আসলে যেটা সমালোচনা কি হচ্ছে জানি না, সমালোচনা হওয়া উচিত। বিগত 14 বছর যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল, আপনি জানেন, শুধু তারা বিচার বিভাগ, স্বাস্থ্য, এডুকেশন, অর্থনৈতিক ক্ষতি করে নাই। ওনারা যেহেতু এডুকেশন ক্ষতি করেছে, এডুকেশনের পার্ট ছিল স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থাপনা। এটাকে আপনি দুর্নীতির একটা অভয়ারণ্য ছিল, আপনারা জানেন। ভ্যাকসিন থেকে শুরু করে এরকম একটা দুর্নীতি দিয়ে তারা ঢেকে ফেলেছে। আমরা স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি দুর্নীতি ছিল। আমরা আরেকটা নতুনভাবে স্বাধীন হয়েছে, আপনারা জানেন, 36শে জুলাই, 5ই আগস্ট। এই 5ই আগস্ট না হলে আমি এখানে কথা বলতে পারছি? অসম্ভব। আপনি বলছেন 14 বছর পর ঢাকা আসছি, ঠিক আছে, আমার ফেসবুক বন্ধ করতে হয়েছে। আমি তো তেমন কিছু ছিলাম না, এই অবস্থা ছিল। এখন এই আপনি আরেকটা পরিচয় জানবেন আমার, এখানে বলাই উচিত। এই বিগত আন্দোলনে যে ছোটো ছোটো বাচ্চাগুলো চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, বিশাল সংখ্যক আহত নিহত হয়েছে, আমি একটা পার্টনার। আমার খুব দুঃখজনক যে আমার ছেলেটা ডান চোখ অন্ধ হয়েছে এই আন্দোলন, আমার একমাত্র ছেলে। তো এখন আমার পোস্টিং হয়েছে আমার ছেলের জন্য ঢাকা মেডিকেল কলেজ। আমি মনে করি কোনো এই কারণ হয়নি। আমি আপিল করেছিলাম যে আমার ছেলেটার রেগুলার চিকিৎসা করাইতে হয়, আমার ঢাকা আসা উচিত। এই যে বৈষম্যটা তৈরি হয়েছিল, যে বৈষম্যের জন্য হাজার হাজার পোলাপান প্রাণ দিল, সেই বৈষম্য ধরে আসলে সোসাইটিটা পরিবর্তনের একটা সূচনা তৈরি হয়। যে না, আমাদের সোসাইটিকে, যেহেতু আপনারা স্বাস্থ্য খাতে যেসব আগের কমিটির যারা ছিলেন, নাম বলতে চাই না, ওনারা তো ওতপ্রোতভাবে আগের ফ্যাসিজমের যে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, ওনার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, এবং তারা নানাভাবে নানা কায়দায় তাদের স্বার্থ সিদ্ধি করেছেন। কিন্তু আসলে আমাদের সোসাইটির যে জেনারেল মেম্বার, তাদের কোনো স্বার্থ তারা দেখেননি, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করেছেন। এখন আমরা যখন পোস্টিং নিয়ে আসলাম, তখন ডেফিনেটলি একটা কথা উঠলো যে এই সোসাইটিকে আমাদের পরিবর্তন করা উচিত। তো আমরা যেটা করলাম, আগের যে কমিটি ছিল ওনারা ইলেক্টেড ছিল। আপনারা জানেন যে কেমন ইলেকশন হয়েছে বাংলাদেশে বিগত 14 বছরে। বাংলাদেশে যেরকম ইলেকশন হতো, ওনাদের ওই রকম ইলেকশনই হতো। আমাদের কেউ না দাঁড়াইতে পারতেন, না ভোট দিতে পারতেন। অথচ ওনারা আমাদের বললেন যে আমরা তো ইলেক্টেড, আমাদের কেনই করবেন। আমরা দেখলাম যে না, আমাদের এখন তো সময় হলো আহ্বায়ক কমিটি গঠন করে, তখন আমাদের কষ্ট করতে হয়েছে, বেগ পেতে হয়েছে, কিন্তু আলটিমেটলি আমরা কমিটিটা বেশ ভালো বেগ পেতে হয়েছে আমাদের কমিটি বের করে নিয়ে আসতে। আমরা আসলাম। আমাদের তো আসলে এখন বৈষম্যহীনভাবে সোসাইটিকে এগিয়ে নেওয়ার জন্য একটা প্রত্যয় নিয়ে আমরা আসছি। আমাদের অনেক চ্যালেঞ্জ, অনেক ডিফিকাল্টিস। আমার সামনে যে প্রোগ্রামটা আছে, আসলে এটা আমার একটা ডিফিকাল্টিস। কারণ আপনি দেখেন, বিগত 14 বছর আমাদের দিকে লোকবল খুবই কম এবং স্পেশালিস্টও খুব কম। সো এই প্রোগ্রামটাকে রান করানো আমার জন্য একটা চ্যালেঞ্জ।
চ্যালেঞ্জ বটে। অতএব আমি চাচ্ছি আমার যারা আছেন, আমার সাথে সহযোগী সহযোদ্ধা যারা আছেন, সবাই খুব হেল্প করছেন। আমরা অনুষ্ঠানটাকে সুন্দরভাবে সাজিয়ে এনেছি, আশা করি করতে পারবো। তো এখানে তো চেঞ্জ দরকার ছিল, এটা আপনি বুঝতে পারছেন। তারই অংশ হিসেবে এটি হয়েছে। সময়ের প্রয়োজনে এটা সময়ের প্রয়োজন এটা আসছে। আমি একটু কনফারেন্সের আরেকটু ভিতরে ঢুকতে চাই। আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্স বাংলাদেশে বা দেশের বাইরে যেগুলো হচ্ছে আমরা দেখি সাধারণত এখানে প্রশিক্ষণটাই মূলত সবার আগে প্রাধান্য পায় আর কি। হ্যাঁ, বিশেষ করে পোস্টার প্রেজেন্টেশন বলি বা বিভিন্ন লাইভ সেশন বলি, এই শেখনির দিক থেকে বা শেখার দিক থেকে কোন বিষয়গুলোকে আপনারা এবার সামনে এনেছেন বা কিভাবে এটি ডিস্ট্রিবিউট হবে? ধন্যবাদ। আসলে মেডিসিনের একটা কারিকুলাম তো আছে, সেই মেডিসিনের কারিকুলাম অনুযায়ী আমরা সেভাবে এগিয়ে যাই। যেমন আমরা ওই যে বললাম যে প্রথমে কিছু ওয়ার্কশপ, প্রথম দিনে আমরা কিছু ওয়ার্কশপ রাখছি। সেই ওয়ার্কশপগুলোর ভিতরে কিছু হাতের কাজ, যেমন হলো কি এই যে এয়ারওয়ে ম্যানেজমেন্ট, এবং আপনি দেখেন যে অ্যাডভান্স লাইফ সাপোর্ট, বেসিক লাইফ সাপোর্ট, যেটা কিন্তু রিসেন্টলি যে ইনসিডেন্টটা ঘটলো যে গাজীপুরে তামিম ইকবালের ব্যাপারে, প্রথম লাইফ সাপোর্টটা তো আসলে ইম্পর্টেন্ট। এটা যে একটা বেসিক লাইফ সাপোর্ট দিয়ে তাকে 22 মিনিট ধরে বাঁচিয়ে রাখা হয়েছে, তারপর তো ওই সময়ের ভিতর তাকে ট্রান্সপোর্ট করে নিয়ে গেল স্পেশালাইজড এরিয়াতে। ফলে এই যে বেসিক লাইফ সাপোর্ট, এগুলো আমি আপনাদের কাছে জানতে চাই যে এই যে সিপিআর বা ফার্স্ট এইডের ক্ষেত্রে মানুষের যে আজও না জানা, এই 54-55 বছরের বাংলাদেশে এর দায় আপনাদের ঘাড়ে কিছুটা যায় কিনা? এটা সব কিছুরই দায় আমরা আমাদের সামান্যভাবে হলেও নিতে পারি। তবে আমার কথা হচ্ছে এই সিপিআর এর ব্যাপারটা কখনোই শুধুমাত্র ডাক্তারদের ভিতরে থাকা উচিত না। এই সিপিআর কিন্তু একজন সাধারণ মানুষও কিন্তু অবশ্যই, মানে সাধারণ মানুষ পর্যন্ত আসবে, কিন্তু এটা কারা ইমপ্লিমেন্ট করবে, কিভাবে এটি আসলে আসবে? ডাক্তাররাই ইমপ্লিমেন্ট করবে এবং সেখানে পলিসি সাপোর্ট লাগবে। কারণ 18 কোটি মানুষের ভিতরে যদি 5 কোটি মানুষকে আপনি সিপিআর শেখাতে চান, এটা একটা হিউজ ব্যাপার। আর সবচেয়ে বড় কথা হলো যে আমার মধ্যে এক ধরনের মানসিকতা থাকতে হবে যে এই রুগীটা যে পড়ে গেল, আমাকে সামনে গিয়ে সাহায্য করার প্রবণতা থাকতে হবে, গিয়ে তাকে সিপিআর দেওয়া শুরু করতে হবে, তাকে কাউকে অ্যাম্বুলেন্স ডাকতে বলতে হবে। এই যে প্রবণতাটা, এটা শেখানোর দরকার আছে আমার কাছে মনে হয়। এটা একটা অ্যাওয়ারনেস। এই অ্যাওয়ারনেসটা কিন্তু শুধুমাত্র একজন ডাক্তার দিয়ে হবে না, আপনাদের সাংবাদিকরা, তারপর হলো কি ডাক্তাররা, সাধারণ মানুষ, লোকাল বডি, সবার প্রয়োজন এই বেসিক লাইফ সাপোর্ট। সুতরাং এটা একটা আলাদা ইস্যু। আসলে এটা সময়ের প্রয়োজনে চলে আসছে। আমরা প্রথম দিন বা দ্বিতীয় দিন, মানে সেই আপনারা যেভাবে ডিজাইন করেছেন, এই ওয়ার্কশপগুলো করার পর আমরা দ্বিতীয় দিনে আমরা কিন্তু টোটালি রাখি একটা এডুকেশনাল সেশন রাখি। এই এডুকেশনাল সেশনটাতে আমরা কি করি, বাংলাদেশে কিছু রিনাউন্ড প্রফেসর যারা আছেন, যারা আমাদেরকে পড়িয়েছেন, ওনাদের কিছু শিক্ষা উপকরণ নিয়ে আমরা কাজ করি। যেমন হলো কি আমরা ডায়াগনস্টিক, ইসিজি, রেডিওলজি, ইমেজিং, বিভিন্ন রকম কুইজ, এইগুলো বেশিরভাগই স্টুডেন্ট ওরিয়েন্টেড। আসলে এই কাজগুলো আমরা প্রথম দিন করি, 25 তারিখে হবে আমাদের প্রোগ্রামের। আসলে প্রথম মানে মেইন থিমটা শুরু হবে আপনার 26 তারিখ শনিবার থেকে। সেই দিন থেকে শুরু হলো, সেই দিন থেকে শুরু হবে আমাদের বিভিন্ন সিম্পোজিয়াম, রিসার্চ পেপার প্রেজেন্টেশন, পোস্টার পেপার প্রেজেন্টেশন। রিসার্চ পেপার প্রেজেন্টেশন শুধুমাত্র আমাদের বাংলাদেশের রিসার্চ পেপার প্রেজেন্টেশন হবে না, বিদেশ থেকে যারা বাইরের ফ্যাকাল্টিরা আসছেন ওনারাও ওনাদের রিসার্চ পেপার প্রেজেন্টেশন করবে। এবং যারা বাইরের ফ্যাকাল্টি আসবে তাদের নিজস্ব রিসার্চগুলোর ভিত্তিতে তাদের যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা আমাদের সাথে এক্সচেঞ্জ করবে। এবং আমাদের যারা ফ্যাকাল্টি আছেন, আমাদের মধ্যে যারা পাবলিক হেলথ এক্সপার্ট আছেন, তারাও কিন্তু তারা বিভিন্ন পাবলিক হেলথের কাজ করছেন এবং তাদের যে অ্যাক্টিভিটিস সেগুলোও কিন্তু আমাদেরকে এক্সচেঞ্জ করবে। তাই আপনি যেটা বললেন যে রিসার্চ পেপার প্রেজেন্টেশন, পোস্টার প্রেজেন্টেশন, একাডেমিক অ্যাক্টিভিটি, ওয়ার্কশপ, প্রত্যেকটা কম্পোনেন্টই এই সোসাইটি অফ মেডিসিনের 24তম কনফারেন্সে আমরা 4 দিন ব্যাপী দেখব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার জাকারিয়া, যেটি আপনি বলছিলেন যে নতুন করে সব কিছু শুরু করা লাগছে আর কি, হ্যাঁ, কিন্তু বাংলাদেশের কনফারেন্সগুলোতে আমরা দেখি যে ইন্টারন্যাশনাল কনফারেন্স এবং আপনারা যেগুলোতে যোগ দেন এবং বাংলাদেশে যেগুলো হয় অনেক মিসইউজ হয় সময়ের, বা একটা অনুষ্ঠান সর্বোচ্চ কনফারেন্স মনে হয় আর কি। গুণগত মানের দিক থেকে পরিবর্তনের ক্ষেত্রে যারা শিখতে আসছেন তারা যেন ভালো কিছু জানতে পারেন, এই জায়গাটাতে আসলে আপনারা কি চিন্তা করছেন এই আসরের ক্ষেত্রে? এটা আমরা আসলে গতানুগতিক যে প্রোগ্রামগুলো হতো আগের, আমরা কিছুটা পরিবর্তন এনেছি, ভবিষ্যৎ হয়তো আরো আনবো। ওনারা যেটা করতেন প্রথম, যে অসংখ্য রেজিস্ট্রেশন করতো, আমরা সেটাকে কমিয়ে এনেছি প্রথম। আচ্ছা, কেমন ছিল এই রেজিস্ট্রেশন? অ্যাবাভ 2000
কেন ছিল, কারা যুক্ত হতো? স্টুডেন্ট হতো বা ট্রেনির আরো বেশি থাকতো, হঠাৎ করে কিন্তু একজন তো হয়তো মনেই করতে পারে অনেকেই যে হয়তো বেশি হলেই ভালো। হ্যাঁ, না এই 5 মিনিট করে একটা লেকচার দেবো, আমি কি শিখতে পারবো? আমরা ওখানে সময় বেশি করে দিয়েছি যাতে আমরা বা আনসার কোশ্চেন যে বিষয়টা আসছে গুণগত মানের বিষয়টা, এখন আপনি 10 জনকে যে ফিডিং দিতে পারবেন 2000 কে, এটা সম্ভব কিনা, বিষয়টা এরকম আসছে। আসলে আমরা কম সংখ্যক একটা কোয়ালিটি সার্ভিস দেওয়ার জন্য আমরা সময় বাড়িয়ে দিয়েছি লেকচারে, বা আনসারিং কোশ্চেনের সময় যে প্যাটার্ন সেটা করতে পারি আমরা। এতে হবে কি একটা ইন্টারঅ্যাকশন হবে আর কি। মানে এমন না যে খালি লেকচার দিয়ে গেল কিন্তু মানুষ কিছু নিতে পারলো না, ওই বিষয়টা। এবং আমরা এখানে আরেকটা জিনিস, যে সায়েন্টিফিক সেমিনার যেভাবে হওয়া উচিত একটা ইন্টারন্যাশনাল পর্যায়ে আনার চেষ্টা করছি আর কি। আমরা একটা 4 দিনের কনফারেন্সে তো আসলে টোটাল রিফ্লেকশনটা হয় না, আসলে 4 দিনের কনফারেন্সে আমরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার কতটুকু উন্নত করতে পেরেছি এবং কতটুকু আমি নিতে পারছি সেটা বোঝা যায়। সুতরাং আমার সায়েন্টিফিক কনফারেন্স তখনই গুণগত মান ভালো হবে যখন আমি সারা বছর বাংলাদেশের মানুষের একটা সার্ভিস দিতে পারবো। বাংলাদেশের মানুষের মেডিকেল এডুকেশন, মেডিকেল সার্ভিস, মেডিকেল রিসার্চ, এই জায়গায় আমাদের পদচারণা বাড়বে। যদি আমাদের পদচারণা যদি সারা বছর যদি মেডিকেল এডুকেশন, মেডিকেল সার্ভিস এবং মেডিকেল রিসার্চে যদি থাকে, তাহলে ডেফিনেটলি ওই 4 দিনের প্রোগ্রামের গুণগত মান অনেক ভালো হবে। অন্যান্য সোসাইটি যেগুলো আছে আর কি আপনাদের সাথে খুব কাছাকাছি, হ্যাঁ, তাদের কারা আসবেন বা তাদের সঙ্গে আপনাদের কোঅর্ডিনেশন কেমন হচ্ছে? হ্যাঁ, অন্যান্য সোসাইটিগুলো তো আসলে আমরা মনে করি যে মাদার অর্গানাইজেশন হিসেবে সোসাইটি অফ মেডিসিন একটা বিশাল ভূমিকা পালন করে, আর তার সাথে বাংলাদেশের যে সাব স্পেশালিটিগুলো আছে সেগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। এবং সেই জন্য দেখা যাচ্ছে যে আমাদের জন্য বিভিন্ন জায়গায় যেগুলো, যেমন ধরুন আমরা গ্যাস্ট্রোএন্টারোলজি, হ্যাপাটোলজি, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, একিউট মেডিসিন, জেরিয়াট্রিক মেডিসিন, তারপর হলো কি আপনার আরও আছে আপনার কার্ডিওলজি, নেফ্রোলজি, প্রত্যেকটা সোসাইটির রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রোগ্রামে আসছেন এবং ওনারা ওনাদের বৈজ্ঞানিক গবেষণা এবং তাদের বিভিন্ন রকম সিম্পোজিয়াম সেগুলোতে পার্টিসিপেট করছেন। সুতরাং আমরা মনে করি যে শুধু সোসাইটি মেডিসিনের প্রোগ্রাম না, এটা কম্প্রিহেন্সিভলি অল সাবজেক্টের একটা প্রোগ্রাম বটে। ডাক্তার জাকারিয়া, আপনার কাছে জানতে চাই যে রোগীদের দৃষ্টিকোণ থেকে আমরা তো আসলে রোগগুলো দেখি, আসলে স্ট্রোক বা যেই রোগের সাথে আপনাদের সম্পৃক্ততা বেশি, সেই ক্ষেত্রে কোন রোগগুলো নিয়ে আসলে আলোচনা হয় বা সেগুলোর ট্রিটমেন্ট নিয়ে আলোচনা হয় বেশি? কয়েকটা ক্যাটাগরি আছে আসলে। মানে আপডেটেড যে নলেজ, এই সিম্পোজিয়াম বা সেমিনারটা হয় আমাদের আপডেটেড নলেজের জন্য, যে আমাদের শুধু যে এখানে রুগীদের ধরেন স্ট্রোকের আপডেট ম্যানেজমেন্ট কি, বা একটা সিওপিডির পেশেন্ট আপডেট ম্যানেজমেন্ট কি, অথবা সেপসিসের আপডেট ম্যানেজমেন্ট কি, এখানে যে রিসার্চ পেপারগুলো সাবমিট করা হবে বা পেপার প্রেজেন্টেশন করা হবে, আমাদের দেশে যে রিসার্চগুলো হয়েছে কি আমরা এভিডেন্স পাচ্ছি, সেগুলো আমরা এখান থেকে অ্যাজ এ হোল সারা বাংলাদেশে যেহেতু সব মেডিসিন বিষয়গুলো আসেন এখানে, এই মেসেজগুলো আমরা নিয়ে যান এখান থেকে, যে আমরা কতটা পরিবর্তন করতে যাচ্ছি অ্যাকচুয়ালি, বা আমাদের নতুন কি ট্রিটমেন্ট এসেছে। বাংলাদেশের দিক থেকে যারা আসলে গবেষণাপত্র প্রকাশ করবেন বা যতগুলো প্রেজেন্টেশন আসলে হবে, সে বিষয়বস্তুগুলো আসলে কি, যদি আমাদের একটু বলেন। আচ্ছা, এখানে অবশ্য ব্যাপার আছে, আপনাকে আমরা জানিয়ে রাখি, বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন কিন্তু একটা জার্নালও পাবলিশ করে। প্রতি 6 মাস পর একটা বাংলাদেশ জার্নাল অফ মেডিসিন পাবলিশ হয়, এবং এই বাংলাদেশ জার্নাল অফ মেডিসিন কিন্তু বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এবং বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কর্তৃক স্বীকৃত। হ্যাঁ, এবং এটা খুবই একটা ফ্রুটফুল জার্নাল, এবং এখানে আমাদের সোসাইটির যারা রিপ্রেজেন্টেটিভ আছেন, যারা সোসাইটির মেম্বার যারা আছেন, তাদের সারা বছরের গবেষণাগুলো কিন্তু আমরা এখানে ছাপিয়ে থাকি। এবং এছাড়াও কিন্তু এই সোসাইটির কিছু নিউজ লেটার আছে, সেখানেও আমরা কিন্তু বিভিন্ন রকম ওই যে অ্যাওয়ারনেসের জন্য, এই যে সামনে ডেঙ্গি আসছে, আমাদের এপ্রিল মাসে একটা নিউজ লেটার পাবলিশ হবে, কারণ ডেঙ্গির ব্যাপারে আমরা অ্যাওয়ারনেস, ডেঙ্গির ব্যাপারে আমরা কী প্রস্তুতি নিব সেটা কিন্তু ওখানে থাকবে। সুতরাং আমরা শুধুমাত্র জার্নালগুলোতে আমরা শুধুমাত্র আমাদের আসলে একটি সাবজেক্ট নিয়ে থাকি না, আমরা বাংলাদেশের কনটেক্সটে প্রত্যেকটা সাবজেক্টকে আমরা টাচ করার চেষ্টা করি। ডাক্তার জাকারিয়া, দুটো প্রশ্ন আমার মাথায় এসছে বা আমি চিন্তা করছি যে আপনারা যখন কোনো সুপারিশ দেন, এটি এত বড় একটা কনফারেন্স হয় 4 দিন ব্যাপী, বাংলাদেশ সরকারের জন্য তো এক ধরনের সুপারিশ আসলে থাকে আর কি, যেই সুপারিশগুলো দেয়া হয় সেটি তো আসলে ইমপ্লিমেন্টেড হয় না বা ইমপ্লিমেন্ট হতে আমরা আসলে দেখি না, তাহলে আসলে কতটুকু বেনিফিট হয়? দ্বিতীয়ত হচ্ছে, যখন এই এডিশনগুলো নতুন নতুন আসছে, ঢাকার একজন যিনি সিনসিয়ার বা একজন চিকিৎসক যত সহজে এটি নিচ্ছেন, এটি একেবারে প্রত্যন্ত অঞ্চলের বা পঞ্চগড়েরও একজন মেডিসিন ডাক্তার, উনি এটা ইমপ্লিমেন্ট করছেন কিনা বা আপনারা এটা ডিসেমিনেশন কিভাবে করছেন, এই জায়গাতে কোনো গ্যাপ হয় কিনা? আমাদের যেটা প্ল্যান এখন আসলে, যে শুধু এটা ঢাকা কেন্দ্রিক করা যাবে না, আমরা বিভিন্ন ব্রাঞ্চের মাধ্যমে যেসব মেডিকেল কলেজ আছে
প্রত্যেকটা মেডিকেল কলেজে আমাদের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো আমরা ডিসিমিনেট করতে আমরা বদ্ধপরিকর, আমাদের পরিকল্পনা আছে। পেরিফেরি যেসব মেডিকেল কলেজ আছে ওখান থেকে ইনভলভমেন্টে নিয়ে আসা, শুধু ঢাকায় যারা থাকবেন ওনারা ইনভলভ না থাকা, এটা একটা জিনিস। আর যেটা কথা বললেন মানে সোসাইটি অফ মেডিসিন এইগুলোর সাথে সরাসরি প্রথম থেকে জড়িত গাইডলাইনগুলো করার বিষয়ে, ডেঙ্গু, চিকেনগুনিয়া, জিকা যেসব বা কোভিড ম্যানেজমেন্ট, আমরা অলরেডি যেমন আমাদের যে আহ্বায়ক অধ্যাপক মনিরুজ্জামান স্যার উনি বেশ ডেঙ্গু গাইডটাকে আপডেটেড করলেন, ব্যস্ত ছিলেন, আমরা সময় পাইনি ওনাকে। আমাদের সোসাইটি অফ মেডিসিন থেকে এইসব কাজগুলো করে আসছেন। প্রান্তিক মেডিকেল কলেজ যেগুলো আছে আমি মনে করি ওনাদের এখানে ইনভলভ করা উচিত, তাদেরকে এখানে করা উচিত আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার শাহাবুল, আমরা প্রশিক্ষণ নিয়ে আসলে আরও কথা বলতে চাই যে প্রশিক্ষণটি আরও কিভাবে জোরদার করা যায় বা আরও কীভাবে আপনারা চিন্তা করছেন। নিশ্চয়ই তো 24 পরবর্তী বাংলাদেশে কিছু পরিবর্তন তো আসলে আপনারা নিজেরাও আশা করছেন। আমাদের চিন্তাভাবনা এটাও আছে যে 24 পরবর্তী 24তম কনফারেন্সে আমরা কি ইনফরমেশন দিতে পারি। আচ্ছা, মিলে গেছে একদম। হ্যাঁ, সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। এবং আমরা এবার আশা করছি যে আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা আমাদের সোসাইটির এই প্রোগ্রামে চিফ গেস্ট হিসেবে থাকবেন। ফলে কী হবে, আমরা আমাদের এই সোসাইটির পক্ষ থেকে আমরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ইমপ্রুভ করার জন্য আমরা একটা ধারণাপত্র ওনাকে দিব। এবং সবচেয়ে বড় কথা যে আসলে ধারণাপত্র দেওয়ার পরে সেই ধারণাপত্রটা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব আসলে প্রশাসনের ব্যাপার। আমরা মনে করে থাকি যে আমরা যে ধারণাপত্রটা ওনাদেরকে দিব, আমরা মনে করি যে ভবিষ্যতে বাংলাদেশের মেডিকেল এডুকেশন, মেডিকেল রিসার্চ এবং স্বাস্থ্যসেবায় ওনারা সেগুলো ইমপ্লিমেন্ট করবেন। বিগত সময়ে আমরা আসলে দেখেছি মানে প্রসঙ্গ আসলো যে প্রেসিডেন্টকে দিয়ে উদ্বোধন করানো, তো এগুলো আসলে এই সেমিনারগুলোতে আসলে দরকার আছে কিনা, মানে যেটি হয়েছে বিভিন্ন সময় যে হয়তো একটু আলাদা লুক নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, এতে গুণগত মানের ক্ষেত্রে কি আসলে কোনো বেনিফিট হয়েছে কিনা? না, আমি মনে করি না। আমাদের দরকার, আমরা আমাদের মাননীয় হেলথ উপদেষ্টা আনছি কেন, ওনাকে যদি আমাদের মেসেজগুলো আমরা দিতে পারি যে আমরা এই পরিবর্তন করতে চাচ্ছি বা এই আমাদের প্ল্যান, আমরা মেডিসিন থেকে স্বাস্থ্য খাতে, স্বাস্থ্য শিক্ষা খাতে বা স্বাস্থ্য ব্যবস্থাপনায় কি করতে চাই, এটা আমরা ওনাদেরকে সরাসরি জানাতে পারি। কিন্তু আমি আরেকটি বিষয় জানতে চাই যে বিষয়টি সাধারণত আমাদের সায়েন্টিফিক কনফারেন্সগুলোতে আলোচনা হয় না, বাংলাদেশের পার্সপেক্টিভ, সংকট, চ্যালেঞ্জ, এক্ষেত্রে সোসাইটি অফ মেডিসিন আসলে কি মনে করে বাংলাদেশে মানে আপনাদের পদায়ন বলি, পদোন্নতি বলি বা এই রোগের সর্বাধুনিক চিকিৎসা প্রসারের ক্ষেত্রে কোন চ্যালেঞ্জগুলো আপনারা ফেস করেন, কোন জায়গায় কাজ করা উচিত, যেটি হয়তো সোসাইটির সেভাবে ডিরেক্ট আলোচনা বা কনফারেন্সে আলোচনাগুলো কম আসে? কনফারেন্স মেনলি হয় আপনার আমাদের সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ডে, যে সায়েন্টিফিক নলেজগুলো মানে ম্যানেজমেন্টের প্রসঙ্গগুলো, যেগুলো প্রশাসনিক ম্যানেজমেন্ট অথবা পলিসি মেকিংয়ের বিষয়গুলো এখানে সময় করা যায় না। আমাদের একটা প্ল্যান ছিল যে সোসাইটির কাজও মানে হয়তো কনফারেন্সে আলোচনা হয়তো হবে না। না, এটা আসলে সোসাইটির কাজ হলে সোসাইটি বলতে পারে, কিন্তু এক্সিকিউশন কাজ সোসাইটির না। এখন এই ক্ষেত্রে আমাকে হেলথ মন্ত্রণালয় আমাদের ডেকে আমাদের মতামত নিতে পারেন, আমরা একদিনের বা দুদিন কনফারেন্সে এই বিষয়গুলো পলিসি মেকিংয়ের ব্যাপারে আলোচনা করা সম্ভব না। আমরা একটা প্রসেসটাও ছিল আমাদের, কিন্তু শেষ পর্যন্ত আমরা এটা নিয়ে আসতে পারি না। যে আমাদের আমরা এইভাবে প্ল্যান ছিল আসলে যে একটা সোসাইটির সারা বছরের অ্যাক্টিভিটিস তো আসলে একদিন 4 দিনের কনফারেন্স ওটাই। সোসাইটির কিছু কাজ আছে, পর্যায়ভুক্ত কাজ। সেই পর্যায়ভুক্ত কাজের ভিতরে একটা হলো কি আমাদের সোসাইটির মেডিসিনের যে ডাক্তাররা আছেন, যে সদস্যরা আছেন, ওনাদের পদোন্নতি, পদায়ন এবং ওনাদের নতুন পদ সৃষ্টি করা, এটা অবশ্যই সোসাইটির একটা ইম্পর্টেন্ট কাজ। এবং সোসাইটি এটা মন্ত্রণালয়ের সাথে এবং আগে থেকেও করে আসছিল, এখনও করে আসছে, এখনও পর্যন্ত নতুন পদায়নের জন্য এবং পদোন্নতি এবং সুপার নিউমারিতে যে মেডিসিনের যে পোস্ট বাড়ানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি, এটা আমাদের কাজ। কিন্তু সোসাইটির কনফারেন্সে আমরা কিন্তু সেটা নিয়ে আমরা কথা বলি না। আমরা সাধারণত সোসাইটির কনফারেন্সে আমরা সাধারণত যেটা করি যে আমাদের যে নিজস্ব যে রিসার্চগুলো আছে, যে অন্যান্য দেশের যে প্রপোজালগুলো আছে, হ্যাঁ, সেই প্রপোজালগুলোকে নিয়ে আমাদের যে রিসার্চগুলো আছে সেগুলো নিয়ে আমরা টোটাল একটা ধারণাপত্র তৈরি করে আমরা চেষ্টা করব আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টাকে দিতে। আমি যতটুকু জানি যে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা উনি এই ব্যাপারে অত্যন্ত আগ্রহী এবং আমি মনে করি যে উনি আশা করি আমরা ওনাকে একটা সুন্দর একটা ধারণাপত্র ওনাকে দিতে পারবো। পরবর্তীতে হয়তো উনি ওনার মন্ত্রণালয়ে অন্যান্য সঙ্গীদেরকে নিয়ে এই ব্যাপারে এটা ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করবেন। কনফারেন্সের তো আসলে অনেকগুলো আসলে উদ্দেশ্য থাকে, একটি থাকে যে তরুণদেরকে উদ্বুদ্ধ করা, তো আমরা অনেক
সোসাইটির ক্ষেত্রে দেখি যে গবেষণায় তার মান কেমন, অংশগ্রহণ ফার্স্ট সেকেন্ড থার্ড হলো কিনা, তাদেরকে নিয়ে ইন্টারন্যাশনাল কনফারেন্সে জায়গা করে দেয়া, ট্রাভেল গ্র্যান্ট দেয়া বা তাদেরকে উদ্বুদ্ধ করা, মানে এরকম কোনো চমকপ্রদ কিছু কি আপনাদের এই আয়োজনে থাকবে কিনা? না, অবশ্যই আমাদের কনফারেন্সে অবশ্যই চমকপ্রদ বিভিন্ন পর্যায়ে আছে। সবচেয়ে বড় কথা যে আমরা যে রিসার্চ পেপার প্রেজেন্টেশন করছি বা পোস্টার প্রেজেন্টেশন হচ্ছে, এটা পুরোপুরি তরুণ চিকিৎসক, তরুণ রিসার্চারদের জন্য। পোস্টার প্রেজেন্টেশন কতগুলো হবে এবার? এরকম কি কোনো এবারে অ্যারাউন্ড 30টার মতো পোস্টার প্রেজেন্টেশন হবে এবং 64টার মতো রিসার্চ পেপার প্রেজেন্টেশন হবে। আচ্ছা, ছোট্ট আঙ্গিকে হলো। আমি মনে করি বাংলাদেশের পার্সপেক্টিভটা খুব ছোট। আমরা মনে করি থাকি যে আরও বেশি হওয়া উচিত, কিন্তু আসলে বেশি হতে গেলে তো রিসার্চার তৈরি করতে হবে। রিসার্চার তৈরি করা তো 3 দিনের কাজ না, রিসার্চ আসলে হয় নাই, রিসার্চের আলোচনা হয়েছে অনেক বেশি, অনেক কিন্তু বেশি। রিসার্চের তৈরি হয়নি। রিসার্চটা ওটাকে এফেক্টিভ হয়নি। এবং আমরা এই পোস্টার প্রেজেন্টেশন এবং রিসার্চার প্রেজেন্টেশনে আমরা কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং অ্যাওয়ার্ড আমরা দিচ্ছি। প্লাস হলো কি, আমরা কিন্তু নতুন রিসার্চার যারা আছে তাদেরকে কিন্তু একটা বছরে একটা রিসার্চ গ্র্যান্ট আমরা দিই। আমরা 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 আমাদের সোসাইটির যে মেম্বাররা আছেন ওনাদেরকে আমরা ইনভাইট করি ভালো রিসার্চ প্রপোজাল প্রেজেন্টেশনের জন্য, এবং তার পরবর্তীতে ওই রিসার্চ প্রপোজালগুলো দেখে আমরা কিন্তু 6 জন রিসার্চারকে বছরে একবার আমরা চেষ্টা করি একটা গ্র্যান্ট দিতে। হতে পারে এটা যথেষ্ট অল্প, কিন্তু এটা ওদের জন্য একটা অনেক বড়, অবশ্যই। আমি একটু অ্যাড করি ওনার সাথে। এখানে থেকে আমাদের সোসাইটি প্রোগ্রাম আরেকটা করা হয়, সেটা হলো যে আমাদের ফাইনাল প্রপ যেটা MBBS ডাক্তার হন আর কি, সেখানে যে সর্বোচ্চ মার্কসে ফার্স্ট হয় মেডিসিনে, তাকে একটা স্বর্ণপদক দেওয়া হয়। আচ্ছা, একটা ওটা হলো গোল্ড মেডেলিস্ট আমরা বলি আর কি। জি, এটা হলো প্রফেসর একেএম রফিকুদ্দিন স্যারের নামে আর কি, ওনারা এটা করেন। কিন্তু আমরা এই প্রোগ্রামের মাধ্যমে কতজনকে দেন আপনারা? একজনকে, যে ফার্স্ট হবেন তাকে দেওয়া হয় আর কি। আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের সব আলোচনায় হলো অ্যাকিউট মেডিসিন বা জেরিয়াট্রিক মেডিসিনের ব্যাপারে আসলে বাংলাদেশের অগ্রগতি কতদূর, বা এই ব্যাপারে আসলে কনফারেন্সের সাথে কোনো সংযুক্তি থাকবে কিনা? এটা আসলে কনফারেন্সের সাথে তেমন সংগতি নাই, কিন্তু পোস্ট ক্রিয়েশনের ব্যাপারে এটা সংগতি। আমরা আপনি জানেন জিরিয়াট্রিক মেডিসিন একটা ক্রাইং নিড, এখন সারা বিশ্বেই সাবজেক্টটা খুবই আছে। আমাদের যেহেতু বয়সসীমা বেড়ে গিয়েছে, লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে গেছে, ঠিক আছে, তো জিরিয়াট্রিক মেডিসিন ইম্পর্টেন্ট পার্ট। কারণ আপনি দেখেন আমাদের দেশে প্রায় 1.5-2 কোটি জিরিয়াট্রিক পেশেন্ট আছে, ওনারা মোস্ট নেগলেক্টেড। ওনাদের যদি আলাদাভাবে কেয়ার না করে, ওরা অবহেলিত, আসলে খুবই অবহেলিত। এই দিকটাকে আমরা গুরুত্ব দিয়ে সোসাইটি অফ মেডিসিন জিরিয়াট্রিক্সের জন্য পথ ক্রিয়েট করেছেন। আচ্ছা, এবং এটা আমাদের অলরেডি, এবং মেডিসিনে আমরা স্ট্যান্ডার্ড মেনটেন করে 137টা মেডিকেল কলেজে পথ ক্রিয়েশন করে আমরা এটা আমাদের DGME থেকে অলরেডি মিনিস্ট্রিতে চলে আসছে। হয়তো এটা আমরা খুব তাড়াতাড়ি পাস করানোর চেষ্টা করব, এটা আমাদের একটা হয়ে গিয়েছে। সেখানে জিরিয়াট্রিক মেডিসিন আছে। আর অ্যাকিউট মেডিসিন বিষয়টা হলো এখন আমাদের এর মধ্যে আছে, একটা ডিসিশন করতে হয়, পরে তারপরে পথ ক্রিয়েট করতে হয়। মিনিস্ট্রিতে ওই হিসাবে এটা আছে। আমরা ভবিষ্যতে অ্যাকিউট মেডিসিনের পথ ক্রিয়েট করবো আশা করি। আমি 1 মিনিটে খালি আপনার কাছে একটু জানতে চাই যে এই যে যারা বিগত দিনে এই কনফারেন্সগুলো চালিয়ে এসছেন, বা একটা তো ট্রেন্ড তৈরি হয়েছিল, হঠাৎ করে আপনারা এসে একটা নতুন কমিটি এসে এত বড় একটা প্রোগ্রাম করবেন, মানে আপনারা কতটা ভেতরে ভেতরে আশ্বাস পাচ্ছেন যে প্রোগ্রামটা কত সুন্দরভাবে করা যাবে? প্রত্যাশার কথাটা জানতে চাই। আসলে প্রত্যাশা তো সবসময় পজিটিভ। ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা চিন্তা করছি যে আমরা আসলে নতুন কমিটি হোক আর যাই হোক, আমরা তো মেডিসিনেরই পার্ট ছিলাম, আমরা ওনাদের সাথেই ছিলাম। গত 25 বছর ধরে আমরা আমাদের যারা মেডিসিন স্পেশালিস্ট ছিল সবার সাথেই ছিলাম। সুতরাং আমরা জানি প্রত্যেকটা মেডিসিন স্পেশালিস্টের পালসি আমরা জানি। আমাদের পার্টিসিপেশন, যারা আমাদের সাথে এখন শুধু ভালো জায়গাগুলো আপনারা আলাদা করে খতিয়ে দেখছেন বা চেষ্টা করছেন? চেষ্টা করছি আমরা আশা করি আমরা অবশ্যই এটা সার্থক হবে, একটা ভালো কনফারেন্স আমরা উপহার দিতে পারবো, এই আশা রাখি আমি। আপনাকে ধন্যবাদ, এবং আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। 4 দিনের এই কনফারেন্স আমরা অধীর অপেক্ষায় আমরা বসে আছি। বাংলাদেশের মেডিসিন স্পেশালিস্ট যারা আছেন তারা অপেক্ষা করছেন যে নতুন করে কি শিখবেন এবং নতুন করে বাংলাদেশের চিকিৎসা সেবাকে অনন্য মাত্রায় কিভাবে নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টাই তারা করে যাবেন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।